এক যে ছিল বিখ্যাত সম্রাট, কিন্তু তিনি তার সাথে কবিতাও লিখতেন। তাই ওই মানুষটিকে আমরা কি বলতে পারি? সম্রাট কবি। আর এই সম্রাট কবি শব্দের ব্যাসবাক্য হবে, এই যে এখানে দুটো অস্তিত্ব বা দুটো সত্তা থাকলেও আমরা এগুলি দিয়ে একটি মাত্র মানুষকেই বোঝালাম, এটাই হলো কর্মধারায় সমাস নির্ণয়ের কিছু শর্টকাট ট্রিক্স আছে। এবার সেগুলি আলোচনা করি। পাশের বাড়ির ছেলেটি পড়াশোনায় ভালো, তাই ওর মান বেশি, বা ওর মান তোমার মায়ের কাছে বেশি, তাই পাশের বাড়ির ছেলেটি হলো উপমান। শব্দটি যেহেতু বাস্তবোচিত, তাই এর মান বেশি। এই কারণেই বরফ সাদা শব্দটি উপমান কর্মধারায় সমাস। সহজে সমাস শেখার প্রস্তুতি পর্ব 4-এ আবারও সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কর্মধারায় সমাস অংশটি। তবে একটাই অনুরোধ, এই ভিডিওটি তোমরা পুরোটা দেখো, তবেই কিন্তু এই সমাস অংশটি ভালোভাবে বুঝতে পারবে। প্রথমেই জেনে নিই কর্মধারায় শব্দটির অর্থ কী। এই কর্মধারায় শব্দটিতে কর্ম শব্দের অর্থ হলো যে করে বা কর্তা, আর ধারয় মানে হলো যে ধারণ করে বা ধারক। অর্থাৎ কর্মধারয় শব্দের অর্থ যিনি কর্তা তিনিই ধারক। কি এই অর্থটা ঠিকঠাক তোমাদের কাছে পরিষ্কার হলো না, তাই তো? তার জন্য একটা গল্প শোনো। এক যে ছিল বিখ্যাত সম্রাট, কিন্তু তিনি তার সাথে কবিতাও লিখতেন। মানে হয় না, তিনি কবি হতে চেয়েছিলেন, কিন্তু বাড়ির চাপে পড়ে বাবার অবর্তমানে সম্রাটের আসন গ্রহণ করে রাজ্য সামলাচ্ছে। অর্থাৎ ওই মানুষটির দুটো অস্তিত্ব বা দুটো সত্তা। একই সাথে সে যেমন একজন সম্রাট, অন্যদিকে সে তেমনই একজন কবি। আর এই দুটি সত্তার ধারককে না ওই মানুষটি। তাই ওই মানুষটিকে আমরা কি বলতে পারি? সম্রাট কবি। আর এই সম্রাট কবি শব্দের ব্যাসবাক্য হবে যিনি সম্রাট তিনিই কবি। এই যে এখানে দুটো অস্তিত্ব বা দুটো সত্তা থাকলেও আমরা এগুলি দিয়ে একটি মাত্র মানুষকেই বোঝালাম, এটাই হলো কর্মধারায় সমাস। কি ভিডিওটি দেখে মনে হচ্ছে তো সমাস মোটামুটি সহজ? যদি সহজ মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফলো করো। যেখানে ছিলাম আমরা বুঝলাম কর্মধারায় বিষয়টি কি, আর জানলাম দ্বন্দ্ব সমাসে যেমন দুটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, তেমনি কর্মধারায় সমাসে কেবল একটি মানুষকেই নির্দেশ করা হয় বা একটি মানুষকেই বোঝানো হয়। আর তোমরা একটা কথা জেনে নাও, কর্মধারায় শব্দটি নিজেই কর্মধারয় সমাস, আর কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। যদি প্রশ্ন করা হয় কর্মধারয় সমাস কি, তাহলে আমাদের বলতে হবে যে সমাসে পূর্বপদ ও পরপদ দুটি বিশেষ্য হয় অথবা বিশেষণ হয়, অথবা একটি বিশেষ্য অপরটি বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন যিনি রাজা তিনিই ঋষি সমান রাজশ্রী। এবার আসি কর্মধারায় সমাসের ভাগগুলিতে। প্রথমেই আসি সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাস মূল কর্মধারায় সমাসের মতোই, তাই এটির সংজ্ঞা আমরা জানছি না, সরাসরি উদাহরণে চলে আসছি। সাধারণ কর্মধারায় সমাসের উদাহরণ হলো মিষ্ট যে অন্ন সমান মিষ্টান্ন। এই সাধারণ কর্মধারায় সমাস নির্ণয়ের কিছু শর্টকাট ট্রিক্স আছে, এবার সেগুলি আলোচনা করি। 1 নম্বর, বিশেষণবাচক পূর্বপদ এবং বিশেষ্যবাচক পরপদ একসাথে মিলিত হয়েও কর্মধারয় সমাস হয় বা সাধারণ কর্মধারয় সমাস হয়। যেমন নীল যে উৎপল সমান নীলোৎপল, মহান যে রাজা সমান মহারাজা। এই রকম পরেরগুলোও হবে। তোমরা ভিডিওটি পজ করে সেগুলি দেখে নিও এবং খাতায় অবশ্যই সেগুলো লিখে নিও। অনেক ক্ষেত্রে পূর্বপদ পরপদের পরও বসে থাকে। যেমন সাধারণ যে জন সমান জনসাধারণ, ভাজা যে বেগুন সমান বেগুন ভাজা। একই রকম পরেরগুলোও হবে, তোমরা দেখে নিও। 2 নম্বর,
বিশেষণবাচক পূর্বপদ এবং বিশেষণবাচক পরপদ দুটো একসাথে মিলিত হয়েও সাধারণ কর্মধারায় সমাস হয়। অর্থাৎ এক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষণ হয়। যেমন যা সহজ তাই সরল সমান সহজ সরল। পরেরগুলোও একই রকম হবে। 3 নম্বর, দুটি বিশেষ্য পদ মিলেও সাধারণ কর্মধারায় সমাস হয়। এক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য হবে। যেমন যিনি সম্রাট তিনি কবি সমান সম্রাট কবি। পরেরগুলো একই রকম হবে। কর্মধারায় সমাসের পরের ভাগ মধ্যপদলোপী কর্মধারায়। সমাসের প্রথম ক্লাসে আমি বলেছিলাম কিছু ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদ ছাড়াও মাঝে কিছু পদ থাকে, তাকে মধ্যপদ বা সাহায্যকারী পদ বলে। ব্যাসবাক্য থেকে সমাসবদ্ধ পদে পরিণত করার সময় মাঝে মাঝে এই মধ্যপদগুলি লোপ পায়। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের ক্ষেত্রেও এটাই হয়। যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থিত পদগুলি সমাসবদ্ধ পদে পরিণত হবার সময় লোপ পায় তাকেই মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। ব্যাসবাক্যে দেখো সিংহ হল পূর্বপদ, চিহ্নিত শব্দটি মধ্যম পদ বা সাহায্যকারী পদ, আর আসন শব্দটি পরপদ বা উত্তরপদ। কিন্তু যখনই আমি সিংহাসন করছি বা সিংহাসন শব্দটি লিখছি তখনই দেখো চিহ্নিত শব্দটি এখানে লোপ পেয়ে যাচ্ছে। সিংহাসন লেখার সময় যেহেতু মাঝের পদটি লোপ পেয়েছে তাই সিংহাসন শব্দটিকে আমরা মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলবো। পল মেশানো বা পল মিশ্রিত অন্ন সমান পলান্ন, এটাও ওই মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। পরেরগুলোও একই রকম হবে, তোমরা দেখে নাও এবং সেগুলি খাতায় নোট করে নাও। কর্মধারায় সমাসের পরের ভাগ তুলনাধর্মী কর্মধারায় সমাস। এই কর্মধারায় সমাসে দুটি বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয়। এই তুলনাধর্মী কর্মধারায় সমাসের মধ্যে পড়ে উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস। তবে তার আগে কিছু তথ্য জেনে নিই। এই তুলনাধর্মী কর্মধারায় সমাস আলোচনার আগে আমাদের জানতে হবে উপমেয়, উপমান এবং সাধারণ ধর্ম কী। তুলনাধর্মী কর্মধারায় সমাসে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান, যে বিষয়ে বা যে কারণে তুলনা করা হয় সেটি হলো সাধারণ ধর্ম। এগুলি সকলে মনে রাখতে পারে না, তার জন্যও একটা ট্রিক্স আছে। যেমন ধরো, এটা সবার সাথেই হয়, তোমার মা পাশের কারোর সাথে তুলনা করে তোমাকে বলল, দেখ দেখ ওই বাড়ির অমুক ছেলেটা পড়াশোনায় খুব ভালো আর তুই একদমই পড়াশোনা করিস না। এখানে পাশের বাড়ির ছেলেটি পড়াশোনায় ভালো তাই ওর মান বেশি, বা ওর মান তোমার মায়ের কাছে বেশি, তাই পাশের বাড়ির ছেলেটি হলো উপমান। আর এখানে তোমাকে তুলনা করা হয়েছে ওই ছেলেটির সাথে, তাই তুমি এখানে উপমেয়। আর পড়াশোনা নিয়ে তুলনা করা হচ্ছে, তাই পড়াশোনা জিনিসটি হলো এখানে সাধারণ ধর্ম। এই তুলনাধর্মী কর্মধারায় সমাসের ক্ষেত্রে তুলনার সময় ন্যায়, মতো, সম ইত্যাদি সাদৃশ্যবাচক শব্দ ব্যবহার করা হয়। তুলনামূলক কর্মধারায় সমাসের মধ্যে প্রথমেই আসি উপমান কর্মধারায় সমাসে। উপমানবাচক পূর্বপদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকেই উপমান কর্মধারায় সমাস বলে। যেমন কাজলের মতো কালো সমান কাজল কালো। এই রকমভাবে পরেরগুলোও হবে। মনে রেখো, উপমান কর্মধারায় সমাসে সবসময় সাধারণ ধর্ম ও উপমানবাচক পদের উল্লেখ থাকে, কিন্তু উপমেয় শব্দের বা উপমেয় পদের উল্লেখ থাকে না। উপমান কর্মধারায় সমাস নির্ণয়ের একটি শর্টকাট ট্রিক্স আছে। এক্ষেত্রে উদাহরণগুলি বাস্তবসম্মত হবে। যেমন উপমান কর্মধারায় সমাসের একটি উদাহরণ হলো বরফ সাদা। বাস্তবে বরফ কিন্তু সাদাই হয়, বরফের আর কোনো রং হয় না। বরফ সাদা শব্দটি যেহেতু বাস্তবোচিত তাই এর মান বেশি
এই কারণেই বরফ সাদা শব্দটি উপমান কর্মধারায় সমাস। পরের ভাগ উপমিত কর্মধারায় সমাস। উপমেয় বাচক পূর্বপদের সঙ্গে উপমানবাচক পরপদের যে সমাস তাকেই উপমিত কর্মধারায় বলে। যেমন পুরুষ সিংহের মতো সমান পুরুষ সিংহ। এই রকমভাবে পরেরগুলোও হবে, তোমরা দেখে নিও। মনে রেখো, উপমিত কর্মধারায় সমাসে সাধারণ ধর্মের কোনো উল্লেখ থাকে না, তবে এক্ষেত্রে উপমান এবং উপমেয় উভয় পদই বর্তমান থাকে। উপমিত কর্মধারায় সমাস নির্ণয়ের ক্ষেত্রেও একটি শর্টকাট ট্রিক্স ব্যবহার করা হয়। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণগুলি সবসময় বাস্তব হয় না, অর্থাৎ এগুলি খানিকটা অবাস্তবধর্মী হয়। যেমন পুরুষ সিংহ, বাস্তবে পুরুষ কিন্তু কখনো সিংহ হয় না। এই কারণেই পুরুষ সিংহ শব্দটি উপমেয় কর্মধারায় সমাসের উদাহরণ। চলে আসি পরের ভাগে। পরের ভাগ রূপক কর্মধারায় সমাস। উপমেয়বাচক পূর্বপদ ও উপমানবাচক পরপদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে বা যে কর্মধারায় সমাসে তাকেই রূপক কর্মধারায় সমাস বলে। যেমন শোকরূপ বহ্নি সমান শোকবহ্নি। এখানে বহ্নি শব্দের অর্থ হলো আগুন। দেশরূপ মাতৃকা সমান দেশমাতৃকা। এই রকমভাবে পরেরগুলোও হবে, তোমরা দেখে নাও। একটা কথা মনে রেখো, রূপক কর্মধারায় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভিন্ন বা অভেদ কল্পনা করা হয়, বা বলতে পারি কল্পনায় তাদের এক বলে মনে করা হয়। তবে অনেকেরই উপমেয়, উপমান এবং রূপক কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্য নির্ণয় করতে অসুবিধা হয়। শুধু একটা কথা মনে রাখবে, রূপক কর্মধারায় সমাসে বেশিরভাগ সময় কোনো একটি ভাব বা মনের অনুভূতি, যার দৃষ্টিগ্রাহ্য কোনো রূপ থাকে না, তার সঙ্গে আরেকটি দৃষ্টিগ্রাহ্য বস্তুর অভেদ কল্পনা করা হয়। যেমন আনন্দ রূপ সাগর সমান আনন্দ সাগর। বাস্তবে কিন্তু আনন্দ সাগর বলে কোনো সাগর হয় না, আর আনন্দ হলো মনের একটি ভাব এবং সাগর শব্দটি দৃষ্টিগ্রাহ্য বস্তু। কিন্তু কল্পনায় এই দুটি পদকেই এক মনে করে আনন্দ সাগর বলা হয়েছে, তাই আনন্দ সাগর শব্দটি রূপক কর্মধারায় সমাস। আজকের আলোচনা এখানেই শেষ হলো। দেখা হবে পরের ভিডিওয়। আলোচনার কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাতে পারো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করি। ধন্যবাদ।